আসসালামু আলাইকুম এভরিওয়ান, চ্যানেল হচ্ছে না ভালোবাসা গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ডাক্তার মহসিন কল দিয়েছিল, ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে। স্বামীর কথা শুনে লীনা বেগম কেঁদে ওঠে। সে যে ভয়টা পেয়েছে তাই হয়েছে না তো? আবার মাথা ঝাঁকুনি দেয়, না না এমন কিছু না। তড়িঘড়ি করে দুইজন বাসা থেকে বের হয়ে আসে। বাসার জামা কাপড় যা পরানো ছিল তা পরে বের হয়ে আসেন দুইজন। মাঝরাত, গুলশানের রাস্তা, মাঝে মাঝে কুকুর ডেকে উঠছে। ল্যাম্পপোস্টের আলোগুলো নিভে আসছে মনে হচ্ছে। দুইজন মানুষ এলোমেলো পায়ে হেঁটে চলেছে। দুশ্চিন্তায় বাসা থেকে গাড়ি আনতেও ভুলে গিয়েছে আজিম চৌধুরী। 10 মিনিট হাঁটার পর একটা অটো রিক্সা পেলে তাড়াহুড়া করে উঠে পড়ে দুইজন। বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে আমিন, মুখে ভাব খুব সিরিয়াস। তার পাশে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে রাতুল। তাদের দুজনের সামনে বসে আছে লারা, দাঁতের উপর দাঁত কষে যাচ্ছে। নীরবতা পালন করছে সবাই দাঁড়িয়ে। সকল নীরবতা ভেঙে নীলা বেগম আর আজিম চৌধুরী হুড়মুড়ি খেয়ে প্রবেশ করেন। মেয়েকে দেখে স্থির হলেন দুইজন। পরক্ষণে আশপাশ তাকালেন। আজিম চৌধুরী ভূ দুটা আড়াআড়ি করে তাকিয়ে আছে ডাক্তার মহসিনের দিকে। আপনার মেয়ের কুকীর্তির জন্য বসে আছি এখানে। কাজী ডেকেছি, এখনই বিয়ে দিব, আপনার জন্য বসেছিলাম। ডাক্তার মহসিন বসা থেকে দাঁড়িয়ে বলে ওঠে এই কথা। ডাক্তারের কথা শুনে ইয়ামিন আর রাতুলের কাছে আসে। ইয়ামিন সিরিয়াস হয়ে বলে ওঠে, সরি আঙ্কেল, আমাদের কিছু করার নেই। আপনার মেয়ে যা করেছে তার জন্য আমরাও লজ্জিত। আজিম চৌধুরী আর কোনো কথা বলেনি, চুপচাপ বুকে হাত দিয়ে বসে পড়েন। অপরদিকে লীনা বেগম ও ঝরে কান্না করে যাচ্ছেন। সবকিছু তাদের হাতের বাহিরে এখন। এখানে এত মানুষ, সবার একমত তাদের সাথে পেরে উঠবে না, তাই বিয়ে দিতে রাজি হয়েছেন তারা। আজিম চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার একমাত্র মেয়ে, তার বিয়ে হবে কিনা 59 বছরে একটা লোকের সাথে, তাও ভিক্ষা করে? তার কথা পূরণ কেটে রাতুল বলে ওঠে, আঙ্কেল, ভিক্ষা করে অনেক টাকা ইনকাম করে পার ডে। আজিম চৌধুরী কোটমোট করে তাকানো দেখে হেসে দেয় রাতুল। বিয়ের কাজ শেষ, মেয়েকে বাড়ি যেতে নিষেধ করেছেন। আজিম চৌধুরীর মান সম্মান সব ধূলিসাৎ করে দিয়েছে এই মেয়ে। মেয়েকে সে কোনো মতে বাড়িতে জায়গা দিবে না বলে বাড়ির দিকে পা বাড়ায় আজিম চৌধুরী। যাওয়ার আগে মেয়েকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন আজিম চৌধুরী। বাবা মা যাওয়ার দিকে তাকিয়ে চুল খামচে ধরে লারা। কি ভেবেছে আর কি হয়েছে? চুল খামচে নিচে বসে পড়ে। কেন পারছি না আমি আবরারের সাথে? আমি তো ওকে ভালোবাসতাম, ভালোবেসে পেতে চেয়েছি। ফোনের শব্দে উঠে দাঁড়ায়, হাতে মোবাইল নিয়ে মেসেজ চেক করে। লারা বেবি, 59 বছরের সুদর্শন যুবকের সাথে হেব্বি বানাবে, কংগ্রাচুলেশন। আমি না করেছিলাম আমার প্রাণ পাখির দিকে না তাকাতে, এর মাসুল তুমি মৃত্যুর আগ পর্যন্ত দিবি শালি। লারা কাপা কাপা হাতে টাইপ করে, এর থেকে ভালো তুমি আমাকে জেনে মেরে ফেলতে। আবরারের উত্তর আসে, মেরে পাপের পরিমাণ বাড়াতে চায় না, বিয়ে দিয়েছি সোয়াব হয়েছে। আবরারের মেসেজ দেখে লারা ধপ করে অজ্ঞান হয়ে পড়ে। বর্ষার মৌসুম চলছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় বিষণ্ণ মন নিয়ে জানালার পাশে বসে আছে আনায়া। হাত ছুঁয়ে দিচ্ছে বৃষ্টির পানিতে, হাত সরিয়ে গভীর চিন্তায় মগ্ন। আকাশের কালো মেঘের মতো মনটা বিষণ্ণতায় ভরে উঠেছে বারংবার। একাকিত্ব গ্রাস করেছে তাকে। মাথার এক পাশে হাত দিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে আনায়া। কারো স্পর্শে ঘোর কাটে। পিছন ফিরে দেখে আমজাদ চৌধুরীকে দেখে মলিন হাসে। আমজাদ চৌধুরী আনার মাথায় হাত রাখেন। আমাকে মাফ করে দিস মা, আমার জন্য আজ তুই অবহেলিত। আমার উপর আস্থা রাখ মা, আর আমি ভুল করব না। ভালো একটা ছেলে দেখে আমি তোকে বিয়ে দিয়ে দেব। আমজাদ চৌধুরী নিচু সুরে কথাগুলো বলে চলে যায়। আমজাদ চৌধুরীর কথা শুনে আনায়া মলিন হাসে। চুপচাপ আগের মতো বসে আছে আনায়া। 15 মিনিট পর হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে ইয়ামিন আর রাতুল। তাদের দুইজনকে দেখে ভুকুসকে তাকিয়ে আছে আনায়া। আরে আম্মা, গরম গরম খবর আছে। রাতুল আনায়ার পাশে বসে বুঝায়। আনায়া রাতুলের কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। চিনি ছাড়া সর্বোচ্চ 59 বছরে কাক্কুকে বিয়ে করেছে। ইয়ামিন বলে ওঠে আনায়াকে। কি? আনায়া না বুঝার মতো করে বলে ওঠে, আরে আম্মা, লারা কাল রফিক কাক্কুর সাথে কোট খেয়ে বিয়ে করেছে। চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে আছে আনায়া। কি শুনছে এটা? যাক, ভালোই হয়েছে বলে আনায়া উঠে পড়ে নিচে চলে যায় আয়েশা বেগমকে সাহায্য করতে। ইয়ামিন আর রাতুল বেরিয়ে পড়ে ছাতা মাথায় দিয়ে। আমজাদ চৌধুরী গম্ভীর মুখে বসে আছে রুমে। কিছু পেপার দেখে অফিসের। মনোযোগ সহকারে পেপারগুলো দেখছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে, ধ্যান ভাঙে। ভুকুসকে ফোনের দিকে তাকায় আমজাদ। ছেলের নাম্বার দেখে অবাক। এই 9 বছরে একবারও তার ছেলে তার সাথে কথা বলেনি। আজ কল দিয়েছে দেখে কিছুটা অবাক হয়। তার সাথে ভালো লাগাও কাজ করে। কিছুক্ষণ সময় নিয়ে কলটা রিসিভ করে। নিজের বইয়ের প্রতি মায়া থাকলে আমার বইয়ের বিয়ে দেওয়ার কথা চিন্তাও করবা না। আমার বউকে আমার থেকে আলাদা করতে চাইলে আমি তোমাকে তোমার বইয়ের থেকে আলাদা করে দেব। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে কল কেটে দেয় আবরার। ফোন হাতে নিয়ে হতভঙ্গ হয়ে বসে আছে আমজাদ চৌধুরী। কোনো কিছু বলার সুযোগ পর্যন্ত দেয়নি এই ছেলে। তাকে হুমকি দিল তার ছেলে, ভেবে পাচ্ছে না। নীল ক্ষেতের জিলেপি খেতে বের হয়েছে দুই বন্ধু। দোকান বন্ধ থাকায় দুইজন হতাশ হয়ে হাঁটছে। দুইজন এক ছাতার নিচে থাকায় দুইজনের ডান বাম ভিজে যায়। আধ ঘন্টা যাবৎ হেঁটেই চলেছে। জনশূন্য নীরবতা রাস্তা, গাড়ি আনাগোনা নেই বললেই চলে। একটা দুটা গাড়িটাও যাত্রী সহ। দুইজন ছোট ছোট পায়ে আমিনা বেগমের বাড়ির সামনে আসেন। কলিং বেল চাপে 5 মিনিট পর আমিনা বেগম দরজা খুলে দাঁড়িয়ে আছে। কলিং বেল চাপে 5 মিনিট পর আমিনা বেগম দরজা খুলে দাঁড়িয়ে আছে। ভূ দুইটা এক করে তাকিয়ে আছে ইয়ামিনার রাতুলের পানে। ভদ্র মহিলা রেগে আছেন না কি বোঝা যাচ্ছে না। এখানে কি? গম্ভীর কণ্ঠে বলে ওঠে আমিনা বেগম।
আসলে আন্টি থুক্কু আপু, আমরা বৃষ্টি ভিজে গিয়েছি, যদি একটু জায়গা দিতেন বৃষ্টি কমলে চলে যাব। রাতুল অসহায় হয়ে বলে ওঠে। রাতুলের কথা শুনে আমেনা বেগম ভুকুসকে জিজ্ঞেস করে, আপু মানে? আপনি কত সুন্দর, সুইট, দেখে তো মনে হয় 20 বছর আপু, তাই আপু ডাকলাম। বিশ্বাস করেন আপু, আপনাকে দেখে মনে হয় সুইট 16। রাতুল হেসে বলে ওঠে। রাতুলের কথা শুনে ভদ্র মহিলা খুশি হয়, মুখে হাসি ঝিলিক দেখা যায়। দরজার পাশ থেকে সরে দাঁড়ায়, ভিতরে যেতে বলে ওঠে। ইয়ামিন আর রাতুল সুযোগে ভিতরে ঢুকে পড়ে। ইয়ামিন সোফায় বসে পড়ে, রাতুল ঘরটা খুঁটিয়ে দেখছে আর সৌন্দর্য প্রশংসা করছে। রাতুলের প্রশংসা শুনে আমিনা বেগম খুশিতে গদগদ হয়ে যায়। ড্রয়িং রুমটা তো অনেক সুন্দর, পরিপাটির সকল জিনিস অনেক শৌখিন, আপনার রুচি আছে বলতে হবে আপু। বেডরুমটাও মনে হয় আপনার মতো সুন্দর, তাই না? রাতুল পাশে তাকিয়ে বলে ওঠে, সামনে আমার বেডরুম, তোমরা দেখে আসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি, কেমন? ইয়ামিন বসা থেকে দাঁড়িয়ে বলি ছাড়ে, মিস্টার সালমান বাসায় নেই? আমেনা বেগম বলে, না, উনি একটা কাজে বের হয়েছে। আমেনা বেগম কথাগুলো বলে রান্নাঘরের দিকে পা বাড়ায়। ইয়ামিন আর রাতুল এই সুযোগে বেডরুমে আর বাথরুমে তাদের কাজ শেষ করে ফেলে। 10 মিনিট পর আমেনা বেগমের আগমন ঘটে রুমে। আমেনা বেগমকে দেখে ইয়ামিন বলে ওঠে, আপনার বাসাটা আপনার মতো সুন্দর মিস আমেনা। আমেনা বেগম হেসে বলে, আমি মিসেস। উফ সরি, আপনার সৌন্দর্যে আমি মুগ্ধ, তাই ভুলেই যাই আপনি যে বিবাহিত। রাতুল ইয়ামিনের কথা শুনে মুখ টিপে হেসে ওঠে। যে কাজে এসেছে সেই কাজ শেষ, তাই তারা বের হওয়ার জন্য তড়িঘড়ি করে। কিন্তু আমেনা বেগম ছাড়তে চায় না। হঠাৎ আবরারের কল আসে, ছেড়ে দেয় আমেনা বেগম। লন্ডনের প্রাচীন শহর সিটি অফ লন্ডনে তাই হাউস আবরার প্লেসে বসে আছে আবরার আর অমি। আবরার ফোনের দিকে তাকিয়ে আছে, পাশেই অমি ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। আবরার মিটমিট করে হাসছে, পাশে বসে আছে অমি। এতক্ষণ লক্ষ্য না করলেও এখন করছে, একটু পর পর হেসে উঠছে জোরে জোরে। অমি গভীর কণ্ঠে বলে ওঠে, কি দেখছিস? আবরার মুখটা গম্ভীর করে বলে ওঠে, সালমানের রোমান্স। ভাই, তুই শাশুড়ি বেডরুমটা ছাড়লি না, শাশুড়ি বেডরুমে ক্যামেরা লাগিয়েছিস। সুহান রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে ওঠে, আমার বইয়ের দিকে যে চোখ দিবে সেই চোখ আমি তুলে নেব, যে যাই হোক, বাপ আর বন্ধু। আবরার ফোনের দিকে দৃষ্টি রেখে বলে ওঠে। আবরারের কথা শুনে সুহানের ঘাড়ে কাটা দিয়ে ওঠে। সকাল সকাল মিশনে লেগে পড়েছে আনায়া। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে চলেছে, সেই ভোর থেকে এখন পর্যন্ত পায়নি। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে বিরক্ত হয়ে গেছে। সকল জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে রুমে, বই, খাতা, আলমারি, জামা কাপড়, বিছানার চাদর, বালিশ, ফুটের টপ, সোফার বালিশ, সবকিছু ফ্লোরে এলোমেলো হয়ে পড়ে আছে। ভোর 7টা থেকে খুঁজে চলেছে, এখন 10টা। ক্লান্ত হয়ে নিচে বসে পড়ে। মারিয়া ভার্সিটির জন্য এসে দেখে রুমের অবস্থা, বড় বড় পা ফেলে রুমে ঢুকে। রুমের এই কি অবস্থা করছিস, কি খুঁজছিস? আনার কাছে বসে প্রশ্ন করে মারিয়া। আসলে আমার মনে হয় উনি আমার রুমে ক্যামেরা লাগিয়েছে। শুকনো ঢুক গিলে বলে আনায়া। কে? মারিয়া ভুকুসকে প্রশ্ন করে। আবরার। উনি তো তোর হাজবেন্ড, সবকিছুর অধিকার আছে ওনার। তোকে নজরে রাতে চাইলে সমস্যা কি? এটা তো ভালো কাজ। বিরক্ত হয়ে বলে মারিয়া। আমি রাতে কি পরে ঘুমাই সব দেখে, কিভাবে কি করি সব বলে আমাকে। মাথাটা নিচ করে বলে আনায়া, হাজবেন্ডের সবকিছু দেখার অধিকার আছে ওনার। শুধু শুধু ফালতু চিন্তা না করে রুমটাকে মানুষ করাই, নয়তো বসে থাক। আনায়া মনটা খারাপ করে উঠে দাঁড়ায়। বিরক্তি করতে করতে মারিয়া কাজে সাহায্য করে। হঠাৎ ফোনের শব্দ ধ্যান ভাঙে, ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। মোবাইল হাতে নিয়ে দেখে মায়ের ফোন। এই বেলায় মায়ের ফোন দেখে ভুকুসকে। কোনো প্রয়োজন ছাড়া তো মা তাকে কল দেয় না, কি হয়েছে? কিছুটা সময় নিয়ে কলটা রিসিভ করে কথা বলে। 2 মিনিট কথা বলে দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। আনায়ার দৌড়ে দেখে মারিয়াও রুম থেকে বেরিয়ে আসে। কিরে, কি হয়েছে? এভাবে কোথায় যাস? মারিয়া দৌড়ে আনার কাছে এসে প্রশ্ন করে। মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি, দেখতে যেতে হবে, তুই বড় মাকে বলে দিস। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই বেরিয়ে আসে আনায়া। ড্রয়িং রুমে বসেছিল ইয়ামিন আর রাতুল। আনায়াকে এইভাবে দৌড়ে বের হতে দেখে রাতুল মারিয়াকে ডেকে ওঠে। এই ডায়রিয়া। নাক মুখ কুচকে তাকায় মারিয়া। আসলে নামটা আমার প্রাণপ্রিয় বন্ধু দিয়েছে, মুভি থেকে দেখেছে। রাতুল দাঁত কেলিয়ে বলে ওঠে। কটমট করে তাকাই ইয়ামিন। সিরিয়াস মুডেও তোর ড্রামা বন্ধ হবে না। আনায়ার কি হয়েছে? এইভাবে কোথায় গিয়েছে? ইয়ামিন গম্ভীর মুখে প্রশ্ন করে মারিয়াকে। আনায়ার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে যাচ্ছে। মারিয়া নিচু সরে কথাগুলো বলে উপরে উঠে আসে। রাতুল ইয়ামিনকে ফিসফিস করে বলে ওঠে, বিয়ের আগেই বিধবা হয়ে যাবে বন্ধু। কথাটা শুনে ইয়ামিন কটমট করে তাকায়। ইয়ামিনে তাকানো দেখে দাঁত কিলিয়ে দেয় রাতুল। এলোমেলো পায়ে হেঁটে চলেছে আনায়া। বাসার জামা জুতা পরে দৌড়ে বাসা থেকে বেরিয়ে আসে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একটু পর পর হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে, তাও আবার বারবার পানি দিয়ে ভরে উঠছে চোখ। আল্লাহর এই পৃথিবীতে আমার আপন বলতে আমার মা আছে, তুমি আমাকে মা ডাকের থেকে বঞ্চিত করো না। এত নিষ্ঠুর হয়েও না আমার প্রতি। একা একা হাঁটছে আর বলছে, মা খারাপ হলেও সন্তানের জন্য খারাপ না। এই পৃথিবীতে মা হলেও শ্রেষ্ঠ মানুষ, সবাই খারাপ বললেও সন্তান কখনো খারাপ বলতে পারে না মাকে। এলোমেলো পায়ে হাঁটছে আর কথাগুলো আওড়াচ্ছে। রাস্তা যেমন শেষই হচ্ছে না। প্রায় 30 মিনিট হাঁটার পরে ঢাকা মেডিকেলের সামনে দাঁড়ায়। হঠাৎ একটা কালো রঙের মাইক্রোর সামনে দাঁড়ায়, রাস্তা ব্লক করে। মাইক্রো বাস থেকে 2 জন লোক বেরিয়ে আসে।
আনায়ার নাক মুখ চেপে ধরে কিছু বোঝার আগে অজ্ঞান হয়ে পড়ে ঢলে পড়ে আনায়া। 20 তলা বিশিষ্ট বিল্ডিং এর সবার উপরে বিলাসবহুল রুমে বসে আছে আবরার। তার সামনে বসে আছে মেলিসা খান। আজকে বড় একটা কন্ট্রাক্টে সাইন করার কথা, আবরার সেই জন্য বসে আছে মেলিসা। আবরারের মনোযোগ মোবাইলের দিকে, আনায়ার কাণ্ড দেখতে ব্যস্ত। ঘন চাপদারির ভিতর গোলাপি অধর দুইটা একটু ফাঁক করে, সাদা দাঁতগুলো হালকা দেখা যায়। সামনে বসে থাকা রমণীর মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। মানুষটার হাসি এত সুন্দর। মানুষটা হাসে না, মানুষটা কি জানে তাকে হাসলে কত সুন্দর লাগে? সবসময় গম্ভীর মুখে থাকে। আনমনে মুগ্ধ চোখে দেখছে আবরারকে। আবরার ফোন হাত থেকে নামিয়ে সামনে বসে থাকা রমণ দিকে তাকায়। মোটা ভুরু দুইটা আড়াআড়ি করে তাকায় মেয়েটার পানে। মিস মেলিসা, গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে আবরার। আবরারের ডাকে ধ্যান ভাঙে, এখানে সাইন দেন। আবরার সাইন করে গা এলিয়ে দেয় চেয়ারে। মেলিসা পেপার হাতে নিতে আবরারের হাতে হাত ধরে ফেলে। কারো স্পর্শে হাতের দিকে তাকাতে দেখে মেলিসা হাত ধরে আছে। ভ্রুকুসকে তাকায় সামনে বসে রমণীর দিকে। আবরারের তাকানো দেখে মলিন হাসে মেলিসা। কাল আমাকে একটু সময় দিবেন? দাঁড়িয়ে বলে ওঠে মেলিসা। হোয়াট? ভ্রুকুসকে প্রশ্ন করে। কিছু কথা ছিল। আবরার প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকাই। বিজনেসের ব্যাপারে কথা বলবো, পাপাও থাকবে। এই ঠিকানা চলে আসবে কাল সন্ধ্যায়। একটা ব্লক কাট এগিয়ে দেয় মেলিসা। ওকে, আবরার ছোট করে বলে ওঠে। মেলিসা একটা সুন্দর হাসি উপহার দিয়ে বেরিয়ে আসে। চোখ বন্ধ করে চেয়ারে গা এলে দেয় আবরার। আনায়ার মায়া ভরা মুখটা ভেসে ওঠে চোখে। ফোনটা বের করে ওয়ালপেপারে তাকিয়ে থাকে কিছুক্ষণ, পরপর কয়েকটা চুমু খায় ফোনে। আমি আসছি প্রাণ পাখি, খুব শীঘ্রই আসব। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাকে আমার করে নিব। বিড়বিড় করে কথাগুলো বলে আবরার ছোট ছোট পায়ে রুম থেকে বেরে হয়। বড্ড ক্লান্ত লাগছে, এখন একটু বিশ্রামের দরকার। হাত পা বাঁধা আনায়ার পুরাতন একটা বিল্ডিং এ বেঁধে রেখেছে। অন্ধকার রুম, সে বুঝতে উঠতে পারছে না কেন এখানে নিয়ে এসেছে তাকে। সামনে একজন লোক বসে আছে, তাকে চিনে না আনায়া। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমার মা হাসপাতালে ভর্তি। প্লিজ আমাকে যেতে দেন, আমার মায়ের কিছু হয়ে গেলে আমার আর কেউ থাকবে না এই পৃথিবীতে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে আনায়া। সামনে থাকা ব্যক্তি বাঁকা হাসে। তার পিছনে দাঁড়িয়ে আছে সালমান। তাকে দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে আনায়ার। আঙ্কেল আপনি? অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে আনায়া। হ্যাঁ মামুনি, তোমার একটা সাইন দরকার, তুমি করে দাও। তাইলে তোমাকে তোমার মায়ের না বরাবর বাবার কাছে পাঠাবো, বলে শব্দ করে হেসে ওঠে সালমান। আনায়া বলে, আমি সাইন করবো। আমার আবরারকে শুধু আমার একটা পিক দেন, এই অবস্থায় একটা পিক দেন, তাহলে আমি সাইন করব। আপনি যেখানে বলবেন সব জায়গায় সাইন করব। মুচকি হেসে কথাটা বলে আনায়া। আনায়ার কথা শুনে একটা শুকনো ঢুক গিলে, আবার সাথে সাথে জুড়ে জুড়ে হেসে দেয় সালমান ভয়টাকে প্রশ্রয় না দিয়ে। খাটের উপরে শুয়ে আছে আবরার, কোমর পর্যন্ত কম্বল টানা, খালি গায়ে উপর হয়ে ঘুমে বিভোর আবরার। কয়েকবার অমি সোহান ডেকে গেছে, উঠার কোনো নাম নেই। পরপর কয়েকটা কলও এসেছে, তাও কোনো সাড়া নেই। আবরারে এইবার বিরক্ত হয়ে সোহান পানি ঢেলে দিয়েছে। ঘুম ঘুম চোখে তাকায় সামনে, সোহানকে দেখে কটমট করে বলি ছাড়ে, হোয়াট হ্যাপেন? কখন থেকে কল আসছে, মেসেজ আসছে, অনেকক্ষণ ধরে ডেকে চলেছি, কোনো উপায় না পেয়ে এটা অবলম্বন করেছি। সোহান নিচু সুরে বলে ওঠে। আবরার আবার উপর হয়ে শুয়ে পড়ে সামনে ফোনটা ধরে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে দুইটা পিক, একটা ভিডিও, যা দেখে ঘুমের ঘোর সম্পূর্ণ ভেঙে যায়। আনায়ার হাত পা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। চোয়াল শক্ত হয়ে যায় আবরারের, দাঁতে দাঁত চেপে ধরে। তোকে তো আমি কুত্তা দিয়ে খাওয়াবো বলে উঠে পড়ে ফ্রেশ হতে চলে যায়। বাথটাবের ঝর্ণা নিচে দাঁড়িয়ে আছে, চোখে ভিডিওগুলো ভাসছে। আমার প্রাণ পাখির দিকে চোখ দিলে আমি চোখ তুলে নিই, আর তুই তার বন্দি করে রেখেছিস, একা একা বলছে। ফ্রেশ হয়ে বের হয়ে বাঁকা হেসে ফোন থেকে কিছু ভিডিও সেন্ড করে আমিনা বেগমের ফোনে। আমার প্রাণ পাখি শুইলে চুল পরিমাণ আঁচড় লাগলে এইগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব। ছোট করে টেক্সট পাঠিয়ে ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। কারভার থেকে কাপড় বের করে রেডি হতে থাকে আবরার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নীল রঙের কিছু জেল হাতে নিয়ে চুলে মালিশ করে সম্পূর্ণ মনোযোগ আয়নায় ছোট ছোট পা ফেলে রুমে প্রবেশ করে সোহান। মিটমিটি হাসছে, সোহানের হাসি দেখে ভুক কুচকে তাকায় আবরার। আবরারের তাকানো দেখে সোহান মুখ খুলে, তুমি বন্ধু একটা জিনিস, শাশুড়িকে ব্ল্যাকমেল করো তার ভিডিও দিয়ে, আল্লাহ মাফ করুক। সোহানের কথা শুনে চোখ দুইটা শুরু করে তাকায়। আমাকে রাতুল কল দিয়েছে, ওইসব জানিয়েছে। বাচ্চা দুইটাকে রাতুল ইয়ামিন বন্দি করে রেখেছে, বাংলাদেশে ব্যাক করবি? সোহান আবরারের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, না আমার কাজ আছে, সাউথ কোরিয়া যাচ্ছি, রেডি হয়ে আই। ওদের যা করার আমি ওখান থেকে করতে পারবো। চামচুকারা মারার জন্য আমাকে বাংলাদেশে যেতে হবে না। হাতের ঘড়ি পড়তে পড়তে বলে আবরার। আবরারের কথা শুনে সোহান চুপচাপ বের হয়ে যায়। ওমি আগে থেকে ওইখানে বিশেষ একটা মিটিং আছে, তাই ওমিকে রেখে এসেছে। সকাল সকাল বের হয়েছে আমিনা বেগম, উদ্দেশ্য আনার কাছে যাবে। সবকিছু নিজের নামে লিখিয়ে নেবে বলে সবকিছু রেডি করে নিয়ে বের হয়। সালমানের নামে যা সম্পত্তি আছে তা আবরার তার নিজের নামে করে নিয়েছে, তাই ভেবে রেখেছে আনার কাছে গিয়ে তাকে অত্যাচার করে আবরারের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেল করে সবকিছু নিজে করে নিবে। এইসব কিছু ভাবছে গাড়িতে বসে জ্যামে আটকে পড়ে গেছে। মোবাইলে টুংটাং শব্দে বিরক্ত হয়। সিম কোম্পানি মেসেজ ভেবে গুরুত্ব দেয় না আমিনা বেগম। পরপর কয়েকবার শব্দে ফোনের স্ক্রিনে তাকায়, মোবাইলে স্ক্রিনে ভেসে ওঠে ভিডিও দেখে গা শিউরে ওঠে। চোখ দুইটা ছানা বড় হয়ে যায়। আমিনা বেগম আর সালমান সাহেবের বিশেষ মুহূর্তের ভিডিও।
চোখের কোণে পানি জমে ওঠে, পাশে মেসেজ দেখে আরো আটকে ওঠে, চোখে পানি ছেড়ে ছোট করেও বলে ওঠে, মেয়ের জামাইয়ের কাছেও সম্মান থাকলো না, আমার সম্মান নিয়ে খেলা করছে। ততক্ষণে সালমান সাহেবের কাছে কল দেয় আমেনা বেগম। পরপর কয়েকবার কল দিয়ে কোনো কাজ হয় না। আমেনা বেগম আর বুঝতে বাকি নেই, ওই দিন কোনো রাতুল আর ইয়ামিন তার বাসায় যায়। সালমান কোনো নেক্সস না পেয়ে কাপা কাপা হাতে আবরারের উদ্দেশ্য মেসেজ টাইপ করে, বাবা আমি তোমার মায়ের মতো, এইসব করো না, আনায়াকে ছেড়ে দেবো, তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও। মিনিট খানেক পর আবরারের মেসেজ আসে, এই পৃথিবীতে বউ ছাড়া কোন নারীকে চিনি না আমি এত ভালো মানুষ নই, পরবর্তীতে আমার পাখির দিকে তাকালে আগে আমার কথা স্মরণ করবেন। ঘাম ছুটে যায় আমেনা বেগমের, এই কেমন পাগলের কাছে মেয়েকে দিয়েছে। আবরারের সাথে মেসেজ টাইপ করার সময় সালমান কল আসে, তাড়াহুড়া করে কল রিসিভ করে। গর্দভ কোথাকার, কখন থেকে কল দিচ্ছি, কোথায় ছিলে? ঝাড়ি দিয়ে বলে ওঠে আমেনা বেগম। আনায়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি, খেয়াল ছিল না। কথাটা শুনে পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে আমেনা বেগম, এখন ওকে হাসপাতালে ভর্তি করাও, চাও ফার্স্ট। আমেনা বেগমের কথা শুনে আকাশ থেকে পড়ে সালমান, কি বলো জান, আমাদের সোনার ডিম পাড়া হাঁস ছেড়ে দিব? কথাটা শুনে দাঁতের উপরে দাঁত ঘষে, যদি বেঁচে না থাকো তাহলে সোনার ডিম দিয়ে কি করবে? আনায়ার অবস্থা যদি আবরার জানে আমি নিজেই আত্মহত্যা করব, এমন ব্যবস্থা করে রেখেছে। আমার সম্মান আর আমাকে চাইলে এখনই ছেড়ে দাও জান, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। এক নিঃশ্বাসে আমেনা বেগম কথাগুলো বলে এই আবরারকে ট্যাক্স করে, ছেড়ে দিয়েছি বাবা। মিনিট পাঁচেকের পর আবরারের ট্যাক্স আসে, আমার পাখি যতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা না বলে আপনার সম্মান, আপনার দুইটা বাচ্চা জীবন রিস্কে থাকবে। ট্যাক্স দেখে সারা শরীর কাঁপতে শুরু করে দিয়েছে আমেনা বেগমের, সাথে সাথে জ্ঞান হারায় গাড়িতে। দুই বন্ধু বসে আছে একটা পার্কে, তাদের সাথে দুইটা মেয়ে, একজন বয়স 5 আর একজনের বয়স 3। রাতুল মেয়েকে দেখতে ব্যস্ত, ইয়ামিন বাচ্চা দুইটাকে সামলাচ্ছে। রাতুল ইয়ামিনের থেকে একটু দূরে দাঁড়িয়ে মেয়েকে দেখছে, একটা মেয়েকে তার খুব মনে ধরেছে, তার সাথে কথা বলার ট্রাই করছে। মেয়েটি তাকে কোনো পাত্তা দিচ্ছে না, কাঁদো কাঁদো মুখে নিয়ে ইয়ামিনের কাছে আসে। বেচারা ইয়ামিনকে দেখে শব্দ করে হেসে ওঠে। বেচারা ইয়ামিন দুইটা হাত ধরে আছে দুই হাতে। একটু পরপর বলছে, আঙ্কেল এখানে উঠবো ওইখানে উঠবো, এইসব শুনে শব্দ করে হেসে ওঠে ইয়ামিন। ছোট ছোট পা ফেলে সামনে আগায়। বাহ বন্ধু, বিয়ের আগে বাচ্চাদের দায়িত্ব নিয়ে নিয়েছো, হেসে কথাটা বলে ওঠে রাতুল। রাতুলের কথা শুনে কটমট করে তাকায় ইয়ামিন। 5 থেকে 5 বছরের বাচ্চা মেয়েটা বলে ওঠে, আঙ্কেল আইসক্রিম এনে দেন। কথাটা শুনে রাতুল শব্দ করে হেসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, তোমার আব্বু হয় মা, আব্বু ডাকবা। ইয়ামিন পাশ থেকে পানির বোতল নিয়ে ছুঁড়ে মারে, রাতুল তার দাঁত কিলিয়ে ধরে ফেলে। পিট পিট করে চোখ খুলে আনায়া নাড়াচাড়া করতে পারছে না, হাত পা বাঁধা। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ছুটাছুটি চেষ্টা করে। 5-7 মিনিট মুচড়ামুচড়ি করে হাতের দড়ি ঢিল হয়ে যায়। দুই হাতের দুই পায়ের দড়ি খুলে খুবই সাবধানতা অবলম্বন করে বের হয়ে আনায়া। জায়গাটা খেয়াল করে 6 তলা পুরাতন একটা বিল্ডিং, এই বিল্ডিং এর সবার উপরে একটা রুমে আটকে রেখেছে তাকে। জায়গাটা খুব পরিচিত লাগছে, আনায়ার কাছে মনে করতে পারছে না। এত মনে করার সময় নেই, পালাতে হবে এখান থেকে, আগে পরে দেখা যাবে। আবরার, আপনার উপর আমি আস্থা রেখেছিলাম আর আপনি আমাকে ধোঁকা দিলেন। উপর থেকে নিচে নামতে নামতে আওড়াচ্ছে কথাগুলো। 6 তলা সিঁড়ি বেয়ে নিচে নামছে হাঁপাতে হাঁপ থাকে। আশেপাশে দেখে আর বোঝার বাকি নেই যে সন্ধ্যা নেমেছে। সেই সকালে বের হয়েছে, এখন রাত, এখন পর্যন্ত পেটে কিছু পড়েনি। তার উপরে এই 6 তলার উপর থেকে নিচে নেমেছে, শরীর দুর্বল হয়ে যায়, পা দুটো অবশ হয়ে গেছে, গা গুলিয়ে আসছে। মনে হচ্ছে রাস্তার কিনারে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে আনায়া। গা গুলি বমি করে দেয়, মাথা ঘুরে পড়ে যায়, অচেতন হয়ে পড়ে আসে রাস্তায়। আশেপাশে তেমন কোনো মানুষ না থাকায় কেউ এগিয়ে আসেনি। 1 ঘন্টা যাবৎ অচেতন হয়ে পড়ে আছে আনায়া। কেউ এগিয়ে আসেনি গুলশান নীরব রাস্তায়। কোচিং থেকে হেঁটে বাসায় ফিরছে আলিফ, হঠাৎ সামনে কাউকে শুয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। এই রাস্তায় সন্ধ্যার পর সচরাচর কেউ আসে না, বিকল্প রাস্তা হিসেবে দিনের বেলা চলাচল করে সবাই। বাড়ি ফেরার তারায় বিকল্প রাস্তায় আসে আলিফ, সামনে কারো ছায়া দেখে ভয় পেয়ে যায়, কাপা কাপা পায়ে সামনে আগায়। সামনে হাত পা ছড়িয়ে পড়ে আছে আনায়া। বিস্ময়ে চরম পর্যায়ে পৌঁছে যায় আলিফ। কয়েকবার ডাক দেয়, কোনো সারা শব্দ না পেয়ে পাজা খুলে তুলে নেই, বড় বড় পা ফেলে সামনে আগায়, চোখে পানি চিকমিক করছে। সামনে রাস্তায় এসে গাড়ি পেয়ে যায়, উদ্দেশ্য হাসপাতাল। গাড়িতে বসে পরপর কয়েকবার কল করে মারিয়ার কাছে। কল না ধরায় ভীষণ বিরক্ত আলিফ। মারিয়ার কোনো রেসপন্স না পেয়ে আয়শা বেগমের উদ্দেশ্যে কল দেয়, পরপর 2 বার রিং হতেই কল ধরে আয়শা বেগম। আলিফ হাসপাতালে আসার কথা বলেই কল কেটে দেয়। এখন আলিফের বাঁ পাশে মাথা এলিয়ে ধরে রেখেছে আনায়াকে, চোখে পানি চিকচিক করছে, চোখে পানি চকচক করছে। আলিফ, মারিয়া আর আনায়া 3 জন একসাথে পড়াশোনা করেছে, সেই ছোট থেকে একসাথে বড় হয়েছে। আনায়ার সকল বিপদ আপদে ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে আলিফ। ওই দিন আবরারের ব্যবহারের পর থেকে আর আনায়ার সাথে যোগাযোগ করেনি আলিফ, কিন্তু প্রতি মুহূর্তে মনে করেছে তাকে। গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে আলিফের, ডান হাত দিয়ে মুছে নেয়। ঢাকা মেডিকেলের সামনে চলে আসে, খুবই সাবধানতার সাথে নিয়ে চলে যায় আনায়াকে। তার 15 থেকে 20 মিনিট পর চলে আসে আয়শা বেগম আর আমজাদ চৌধুরী। আলিফ মাথা নিচু করে বসে আছে চেয়ারে, আলিফের পাশে বসে আছে আমজাদ চৌধুরী। কি হয়েছে জিজ্ঞেস করতে আলিফ সব খুলে বলে। রাস্তায় পড়েছিল, ওখান থেকে নিয়ে আসছে।
মাথা নিচু করে জবাব দেয় আলিফ। আমজাদ চৌধুরী চুপচাপ বসে আছে সামনে রুমের দিকে তাকিয়ে। 30 মিনিট পর ডাক্তার বের হয় রুম থেকে। বড় বড় পা ফেলে ডাক্তারের সামনে যায় আমজাদ চৌধুরী। ডাক্তার, কি হয়েছে আমার মেয়ের? চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দিব, তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।